আজকের আলোচনার বিষয় হচ্ছে বৃষ রাশির রোহিণী নক্ষত্রের জানুয়ারি 2026 সাল কেমন যাবে সেই বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমেই বলে নিই, আপনাদের রাশির মূল অধিপতিকে শুক্র, আপনাদের নক্ষত্রের মূল অধিপতিকে চন্দ্র, এবং আপনাদের এই ঘরে চন্দ্রই তুঙ্গি হয়। অতএব আমরা যদি শুধুমাত্র চন্দ্র এবং শুক্র এই দুটো গ্রহকে বিবেচনায় নিতে পারি, তাহলেই আমাদের রাশিফল অতি সহজেই আমরা জানতে পারব। তবে মনে রাখতে হবে, কোনো গ্রহ যদি বৃষতে দৃষ্টি রাখে তাহলে অবশ্যই তাকে বিবেচনায় নিতে হবে। এই জানুয়ারি মাস শুধু না, 2025 সালের দীর্ঘ সময় এবং 2026 সাল পুরোটা সময় জুড়ে বৃষ এর ঘরে শনি দৃষ্টি দিয়ে রেখেছে। এখন আপনারা ভাবতে পারেন, শনি যেহেতু দৃষ্টি দিয়ে রেখেছে তাহলে নিশ্চয়ই আপনাদের সাথে নেগেটিভ কিছু ঘটবে। না, শনি হচ্ছে শুক্রের মিত্র, এবং শুক্রের ভিতরে যোগী এবং ভোগী এই দুই বৈশিষ্ট্য আছে, আর শনির মধ্যে আছে যোগীর বৈশিষ্ট্য। যদি আপনারা নিজেদের মধ্যের যে যোগী স্বভাব সেটিকে জাগ্রত করতে পারেন তাহলে আপনাদের সময় সবচেয়ে ভালো। তখন শনি বৃষ রাশির জন্য রাজযোগের ফল দিতে পারে, এবং একা শনি যদি আপনার পক্ষে থাকে, অন্য কোনো গ্রহের সাপোর্ট আপনার না থাকলেও চলে। এটাই আশ্চর্যের বিষয়। বৃষ এর রাজযোগকারী গ্রহ হচ্ছে শনি। শনি হচ্ছে বৃষ সাপেক্ষে নবমপতি এবং দশমপতি, একটা কেন্দ্রপতি আর একটা কোণপতি, এবং এতটা শুভত্ব আসলেই আশ্চর্যের বিষয়। এতটা শুভত্ব কিন্তু পাওয়া যায় না। তো আমরা শনির এই বিষয়টাকে, অবস্থানটাকে অত্যন্ত ইতিবাচকভাবে দেখব। কিন্তু মনে রাখতে হবে, জন্ম সময় যদি আপনার শনি নেতিবাচকভাবে অবস্থান করে তাহলে কিন্তু সমস্যা আছে। ধরুন আপনার লগ্ন কোনটা, লগ্ন সাপেক্ষে যদি শনি কোনো নেতিবাচক ঘরের গ্রহ হয় অথবা নেতিবাচক ঘরে অবস্থান করে, তাহলে শনির এই মীন রাশিতে, মীনের ঘরে অবস্থান আপনার জন্য বিপদের কারণ হতেই পারে। সেক্ষেত্রে শনির এই মীন থেকে তৃতীয় দৃষ্টিতে বৃষের ঘরকে দেখা আপনার জন্য কিছু কিছু ক্ষেত্রে প্রবলেম তৈরি করতে পারে। যেমন আপনার মধ্যে মুড সুইং করার প্রবণতা মাত্রাতিরিক্ত বৃদ্ধি পেতে দেখা যাবে। আপনার মধ্যে চঞ্চল স্বভাবের জায়গায় হঠাৎ করে উদাসীনতা চলে আসবে। আপনার মধ্যে জড়তা চলে আসবে। আপনি ডিপ্রেশনে থাকবেন এবং সবসময় একটা মানসিক টেনশন আপনার মধ্যে কাজ করতে থাকবে। এই যে শনি রাজযোগকারী গ্রহ, এ যদি ইতিবাচক ফল দেয় তাহলে আপনার প্রতিটা কথাই জ্ঞান হয়ে যেতে পারে। অর্থাৎ আপনি যা বলবেন তাই যেন নলেজ। এই সময়ে আপনি যে পরিমাণে নলেজ অর্জন করবেন তা অন্য সময়ে আপনি পারবেন না। কারণ শনি এমন একটা ঘরে আছে আপনার রাশি সাপেক্ষে 11 নম্বর ঘরে, এবং এটি কাল পুরুষের দ্বাদশ ঘর। সেই ঘর থেকে শনি যখন দৃষ্টি দিয়ে আপনার এই রাশিকে দেখছে, তখন এই চন্দ্র এখানে তুঙ্গস্থ। জন্ম সময়েই চন্দ্র তুঙ্গস্থ। আপনারা জানেন, মহাদেবের মস্তকে যে চন্দ্র অবস্থান করে সেই চন্দ্রই কিন্তু এই চন্দ্র যে আপনার রাশিতে অবস্থান করে আছে। এই চন্দ্র তুঙ্গস্থ মানে জন্মগতভাবেই আপনার বিশেষ বিশেষ কিছু বৈশিষ্ট্য আপনি ইতিবাচকভাবেই পেয়ে বসে আছেন। মানে আপনার হাত যশ আছে, আপনি কোনো কিছু তৈরি করতে গেলে সেটা অটোমেটিক্যালি ভালো হয়ে যায়। আপনি রান্না যে কোনোভাবে রান্না করলেই দেখবেন রান্নায় খাবারের স্বাদ হয়। আপনি কোনো কিছু তৈরি করলে সেটা একটা আর্ট পেয়ে যায়। অর্থাৎ সৌন্দর্যবোধ আপনার রন্ধ্রে রন্ধ্রে। আপনার মধ্যে সৌন্দর্যবোধের কোনো ঘাটতি নেই। আপনি নিজেই হচ্ছে রুচিপূর্ণ মানুষ। তো এরকম নানান বৈশিষ্ট্য, চন্দ্রের যে বৈশিষ্ট্য সবই আছে আপনার মধ্যে। কিন্তু প্রবলেম হলো, জন্ম সময়ে রাহু বুধ
এরা কোথায় আছে? কারণ চন্দ্র যেহেতু রাশিতে এবং শনির দৃষ্টিপ্রাপ্ত, অর্থাৎ আপনার মধ্যে শনি চাইবে যোগী স্বভাব তৈরি করতে। এখন যদি আপনার মধ্যে ভোগী স্বভাব মাত্রাতিরিক্ত থাকে, সেক্ষেত্রে তো কিছু প্রবলেম আছে। কারণ আ এই যে বলছিলাম বুধের কথা, রাহুর কথা, সাথে যুক্ত হচ্ছে শুক্রের কথা। এই শুক্রই কিন্তু মানুষের যে বুদ্ধিমত্তা, সেই বুদ্ধিমত্তাকে আ নেতিবাচকভাবে চালিত করবে না ইতিবাচকভাবে চালিত করবে, সেটা কিন্তু নির্দেশনা দিয়ে থাকে। আপনারা দেখবেন যার জন্মছকে বুধ এবং রাহু এরা খারাপ অবস্থায় থাকে বা একসাথে থাকে, তারা টেকনিক্যাল বিষয়ে যদি অতিরিক্ত সময় দেয় ভালো। নইলে এদের বুদ্ধি কিন্তু ভালো হয় না। সেক্ষেত্রে এদের বুদ্ধিগুলো বিপথে এদেরকে নিয়ে যায়। সেই ক্ষেত্রে শুক্র যদি শুভ অবস্থায় না থাকে, তাহলে এদের রক্ষা করার মতন কোনো বিশেষ গ্রহ থাকে না। সেক্ষেত্রে এদের মন হয় চঞ্চল, আর তখন এই শনি ক্ষতিগ্রস্ত করতে থাকে তাদেরকে। এখানে শনির দোষ আমি দিব না। এটা আপনার জন্মছকে অন্যান্য গ্রহের অবস্থানজনিত ত্রুটিকেই আমি একটু চিহ্নিত করে দেখাবো আপনাদের। তো যাই হোক, আমি আপনাদেরকে বলব যে আপনাদের সময়টা অত্যন্ত ভালো, কিন্তু সেই সময়টা লগ্ন সাপেক্ষে কেমন সেটিও কিন্তু বিবেচনা করে নিতে হবে আপনাদেরকে। আমি এখানে দেখে নিই যে আপনার এই চন্দ্র তো বৃষতে আছে, শুক্র কোথায় আছে? জানুয়ারির ১ তারিখে শুক্র কোথায়? শুক্রকে আমরা দেখতে পাচ্ছি ধনুতে। তাহলে শুক্র যদি ধনুতে থাকে, তাহলে আ শুক্র এই সময়ে বেশি ভালো ফল দিবে? নাকি শুক্র যখন এরপরে মকরে চলে যাচ্ছে ১৫ দিন পরে, তখন বেশি ভালো ফল দিবে? একটু তুলনা করা যাক। শুক্র যদি মকরে চলে যায়, তাহলে তা আ অগ্নি অগ্নিকারক গ্রহ অর্থাৎ মঙ্গল, শুক্রের সবসময় বিপরীতে মঙ্গল অবস্থান করে থাকে। অতএব মঙ্গলের আ যেখানে ক্ষমতা বেড়ে যায়, সেখানে শুক্রের ক্ষমতা কমে যায়। শুক্র মঙ্গল একত্র হলে একটু সমস্যা। সেই ক্ষেত্রে আ আ শুক্র যেখানে আছে সেটিই আপনার জন্য ভালো। যদি লগ্ন সাপেক্ষে ধনুর ঘরটা বেশি ভালো হয়ে থাকে আপনার, লগ্ন সাপেক্ষে কিন্তু, তাহলে আপনি এই জানুয়ারির শুরুর দিকে যথেষ্ট ভালো ফল পাবেন। আপনার দরকার ছিল চন্দ্র এবং শুক্রের পজিশন, আপনি সেই শুক্র এবং চন্দ্রকে অন্যান্য গ্রহের সাথেই দেখতে পাবেন। যার জন্য সমন্বিত প্রভাব আপনি পেতেই থাকবেন। আমরা মাসের শেষ ১৫ দিনকে খুব বেশি ভালো বলতে পারছি না। কেন পারছি না? কারণ হচ্ছে ওই সময় মঙ্গল তুঙ্গিত হবে ঠিক আছে, কিন্তু সেই মঙ্গলের উপর বৃহস্পতির দৃষ্টি থাকবে না। একটা জিনিস মনে রাখবেন, যদি কখনো মঙ্গল বৃহস্পতির নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তখন এই মঙ্গল নানা রকমের ক্ষয়ক্ষতি করে থাকে। আপনাদেরকে আমি অবগত করে রাখি যে আপনারা ইতোমধ্যেই দেখছেন বৈশ্বিক পরিস্থিতিতে নানা রকমের উত্তাল পরিস্থিতি। আ সেখানে অগ্নিকাণ্ডের মাত্রা বেশি, আন্দোলন, সংগ্রাম, আ নানা রকম আ প্রতিকূলতা তৈরি হচ্ছে, এবং এই যা কিছু হচ্ছে এর সাথে মঙ্গলের কানেকশন আছে। সাধারণত রবি মঙ্গল একত্র থাকলে এই ধরনের আন্দোলন কর্মসূচি এই সমস্ত বেশি হয়ে থাকে, অগ্নিকাণ্ড বেশি হয়, মানুষ মারা যাওয়ার মাত্রা বাড়ে, বোমা বিস্ফোরণ, আগ্নেয়াস্ত্রের প্রয়োগ এগুলো বেশি হয়। তো এই যে সামনে অর্থাৎ জানুয়ারির ১৫ তারিখের পর থেকে আমরা যদি দেখি মকরের দিকে গ্রহগুলো যে চলে গেল, তখন মঙ্গলের ক্ষমতা আরও বেড়ে গেল। তাহলে কি হবে? তখন আ যাদের হাতে অস্ত্র আছে, লিগ্যালি যাদের হাতে অস্ত্র আছে, তাদের ক্ষমতা কিন্তু বেড়ে যাবে। অর্থাৎ এই সময়ে সেনাবাহিনী, পুলিশ, এই জাতীয় যারা আছে, র‍্যাব, এদের হাতে ক্ষমতা চলে আসবে এবং এদের শক্তিটা বেড়ে যাবে। এই সময়ে বৈশ্বিক পরিস্থিতি প্রতিকূল থাকবে। অনেক মানুষ মারা যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার সম্ভাবনা বেশি। প্রাণহানির সম্ভাবনাটা অনেক বেশি। সেক্ষেত্রে আপনার যে মূল কারক গ্রহ, রাশির অধিপতি শুক্র, সে কোথায় থাকবে? সে ওই মঙ্গলের সাথেই থাকবে। অতএব এই সময়টা আপনার জন্যও কিন্তু বেশ রিস্কের বিষয়, তাই না? তো আপনাকে অবশ্যই সাবধান থাকতে হবে নিজের সিকিউরিটি নিয়ে। আর মাসের যে ১ম ১৫ দিন, এই সময়ে
শুক্র নিজের নক্ষত্রে থাকবে এবং বিপরীতে বৃহস্পতির দৃষ্টি আছে। এই জন্য কিছুটা সুরক্ষা আপনি পেয়ে যাচ্ছেন। অতএব আপনার পরিস্থিতি দেখে বলা যায় যে আপনার মাসের শুরুর অংশটা একটু বেশি ভালো, মাসের পরবর্তী অংশটা একটু বেশি আ একটু বেশি কি বলবো প্রতিকূল। তো আপনার এই অন্য একটা গ্রহ চন্দ্র সেটিকে আমরা দেখে নেব। রোহিণী নক্ষত্রের মূল অধিপতি চন্দ্র, সে যেখানে, যেখানে যাবে তার ভিত্তিতে আপনাদের ইতিবাচক, নেতিবাচক সময়টা নির্ধারিত হবে। তো আমরা দেখে নিই কোন সময়ে মূলত এই প্রবলেমগুলো হতে পারে আপনার সাথে। যেমন আমরা যদি মাসের শুরুতে চলে যাই, এই সময় পরিস্থিতি আপনার জন্য অতটা নেতিবাচক না। এখানে ধরুন ৪ তারিখের দিকে ৪ তারিখের দিকে চন্দ্র কর্কটে যাবে, সেই সময়ও ভালো দেখায়। মূলত ৭ তারিখ এর থেকে আপনারা একটু স্টার্ট করতে পারেন। ৭, ৮, ৯ বিশেষ করে ৭ তারিখ। ৭, ৮, ৯ এই দিনগুলো আপনারা একটু খেয়াল রাখবেন। ৭, ৮, ৯ এবং এরপরে আছে ১০, ১১ এবং ১২ তারিখকেও আপনারা ধরতে পারেন। তাহলে ৭ তারিখ থেকে আমরা ১২ তারিখ পর্যন্ত টাইম নিচ্ছি। এই টাইমটা আপনাদের জন্য একটু সাবধানে থাকার সময়। এ সময়ে চন্দ্র যে সমস্ত ঘরের উপর দিয়ে যাবে সেক্ষেত্রে প্রবলেমে পড়ার সম্ভাবনা আছে আপনার। তারপরে আমরা আরও কিছু নেতিবাচক সময় খুঁজে বের করব। এখানে চন্দ্র যে সময়ে মকরে যাবে সেই সময়ও কিছু নেতিবাচকতা আপনাদের সাথে ঘটতে পারে। যেমন ১৯, ২০, ২১, ২২, ২৩ এবং সাথে আরও যোগ হবে ২৩, ২৪ এবং ২৫। তাহলে আপনাদেরকে আবার বলি ১৯ থেকে ২৫ তারিখ এই যে সময়টা আবার বললাম, এই দিনগুলো আপনাদের জন্য বেশ নেতিবাচক। এর ভিতরে এই সময়ের মধ্যে যা বিপদ-আপদ আপনাদের সাথে ঘটলে এর মধ্যে ঘটার সম্ভাবনা বেশি। এবং আমি এবার লগ্ন সম্পর্কিত কিছু বলব যে দিনের ঠিক কোন সময়ে আপনাদের সাথে এই ঘটনাগুলো ঘটতে পারে। সাধারণত দিনের যে টাইম অর্থাৎ ধরুন ৯:৩০, ৯:৩০ থেকে ১:৩০, বেলা ১:৩০ অর্থাৎ ৯:৩০ থেকে ১০:৩০, ১০:৩০ থেকে ১১:৩০, ১১:৩০ থেকে হচ্ছে ১২:৩০, তারপরে হচ্ছে ১:৩০। এই যে ৪টা ঘন্টা দিনের, এই ৪ ঘন্টায় আপনার সাথে খারাপ কিছু ঘটার সম্ভাবনা বেশি। এছাড়াও রাতের দিকের টাইম যদি আমি বলি তাহলে আপনারা ধরতে পারেন ১০টা থেকে ১২টা। এই টাইমটাও আপনাদের জন্য একটু প্রতিকূল থাকবে। তো এই টাইমগুলো আপনারা একটু মেনে চলবেন। আর একটা টাইম আপনাকে আমি বলব যে সকাল থেকে আমি সরাসরি আপনাকে বলি যে সকাল থেকেই ধরুন সরাসরি ১:৩০ পর্যন্ত টাইম। এই টাইমটাই মূলত আপনার জন্য বিপজ্জনক। আপনারা যাত্রার ক্ষেত্রে অবশ্যই সাবধানে থাকবেন। এই ক্ষেত্রে প্রতিকূল পরিস্থিতিগুলো মাথাচাড়া দিয়ে ওঠার সম্ভাবনা বেশি এবং বিপদ-আপদের মাত্রা বাড়বে। সড়ক দুর্ঘটনা, অগ্নিকাণ্ড এরকম ঘটনা কিন্তু ঘটবে। অতএব আপনাদের সাবধান থাকতে হবে। এই সময় আপনারা দেখছেন অল্পতেই মানুষ ধৈর্য হারাচ্ছে এবং মানুষের মধ্যে নিষ্ঠুরতার পরিমাণ বাড়ছে। এর কারণ হচ্ছে গ্রহ নক্ষত্রের যে পরিস্থিতি, উত্তাপের ঘরে রবি, মঙ্গল এরা আছে। এই কারণে এই ঘটনাগুলো ঘটছে এবং এই মাত্রাটা সামনে আরও বাড়বে। অতএব আপনাদেরকে সাবধান থাকার পরামর্শ দিচ্ছি। আর আরেকটা জিনিস মনে রাখবেন, এই সময় যা কিছুই ঘটুক তা ন্যায় বিচারের আশা রাখে। তবে এই সময়টা বেশি দিনের জন্য না। এখানে আমরা যদি একটু বিবেচনা করি তো দেখতে পাবো বৃহস্পতি যতক্ষণ পর্যন্ত এই গ্রহগুলোর উপর দৃষ্টি রাখছে ততক্ষণ পর্যন্তই সম্ভব। তো সেক্ষেত্রে এটি জানুয়ারির ১৫ তারিখ পর্যন্ত সম্ভব। এরপরে এটা চলে যাবে, সামনের দিকে চলে যাবে। তো সামনের দিকে চলে গেলে তখন আর বৃহস্পতির প্রভাবটা পড়বে না। না পড়লে তখন কন্ট্রোলের বাইরে চলে যাবে পরিস্থিতি
এবং জীবনযাপনের পদ্ধতি ও পরিস্থিতির বাইরে চলে যাবে। তো এইজন্য আপনাদেরকে একটু সাবধান থাকতে হবে। এখন আপনাদের শুনে হয়তো মনে হতে পারে যে পরিস্থিতি অনেক নেগেটিভ হতে পারে বা ভিতরে একটা আতঙ্ক কাজ করতে পারে। আসলে আ পরিস্থিতি এরকম, কিছু করার নেই। তা আপনাদেরকে আমি সাজেস্ট করব যে আপনারা যদি সম্ভব হয় ধূমাবতী মন্ত্র শুনতে পারেন, বগলামুখী মন্ত্র শুনতে পারেন, শিব মন্ত্র, কালী মন্ত্র যেকোনো একটা মন্ত্র আপনারা শুনতে পারেন নিয়মিত। এগুলো শুনলে কি হয়? আ একটা ভিতরে ইতিবাচক ভাইব্রেশন কাজ করে এবং নানা রকম বিপদ-আপদ থেকে আ রক্ষা পাওয়া যায়। মন থেকেই ডেকে অনেক কিছু বলে দেয়। মনকে আগে থেকেই সিগন্যাল দিয়ে দেয়। এটি হচ্ছে পজিটিভ বিষয়। তো আমি এখন চ্যানেলের নিয়ম অনুসারে চ্যানেলে যে পরিবর্তনগুলো এনেছি, অর্থাৎ চ্যানেলের ভিতরে ভিডিওর শেষ পর্যায়ে নানা রকমের যে পরামর্শগুলো দিচ্ছি, সেই বিষয়ে আপনাদের সাথে একটু কথা বলব। তো আপনারা যদি ধৈর্য থাকে তো পরামর্শগুলো শুনতে পারেন। যেমন মেডিটেশনের কথা বলবো, বগলামুখী মন্ত্র। আপনারা ধরুন আপনারা বগলামুখী মন্ত্র শুনলেন। তো শুনতে, শুনতে এক পর্যায়ে আপনারা দেখবেন আ স্থিরতার যে বিষয়টা, স্থির হওয়ার কারণে যদি দেখেন মেডিটেশন শেষে আপনার হাত গরম আছে, তাহলে এই হাতের এরকম করে আ উম মানে হাতের সাথে হাত ঘষবেন। ঘষলে দেখবেন যে হাতে এক প্রকার আ এনার্জি তৈরি হবে। সেটা আপনার মুখে, মুখমণ্ডলে দিতে পারেন। তো এটা আপনার মুখমণ্ডলের আ উপর এক প্রকার হলুদাভ ভাব সৃষ্টি করবে। চোখের দৃষ্টিশক্তি বৃদ্ধি করবে। এরকম আরকি উপকার পাওয়া যায়। আর আমি বলব আপনাদের খাবারের উপর নিয়ন্ত্রণ আনতে। কারণ খাবার যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে আমাদের চোখের শক্তি বাড়ে। কারণ হচ্ছে অতিরিক্ত খাবার খেলে সেই খাবার হজম করতে গিয়ে শরীরের অতিরিক্ত সূর্য শক্তির প্রয়োজন হয়। সেক্ষেত্রে শরীর নেতিবাচকভাবে প্রভাবিত হয়। এজন্য আমার এই পরামর্শ যে আপনারা মাঝে, মাঝে উপবাস করতে পারেন। পরবর্তী পরামর্শ থাকবে সূর্যভেদী প্রাণায়াম করার। যদি আপনাদের পিঠে সমস্যা থাকে, স্নায়বিক সমস্যা থাকে, খুব বেশি নার্ভাস লাগে, তাহলে আপনারা নাকের ডান ছিদ্র দিয়ে শ্বাস নিয়ে বাম ছিদ্র দিয়ে ছাড়তে পারেন। এটা বন্ধ রাখলাম রেখে এইটাতে টান দিলাম, দিয়ে এইটা বন্ধ করে ওইটাতে ছেড়ে দিলাম। অর্থাৎ আমার টার্গেট হচ্ছে আমি নেব হচ্ছে শ্বাস ডানটা দিয়ে, কিন্তু ছাড়বো হচ্ছে বামটা দিয়ে। এইটা আমি ১০ বার বা ১৫ বার সর্বোচ্চ ২৪ বার কিন্তু দিনের বেলায় বা সন্ধ্যাবেলায় আমি এটা করব। তাহলে কি হবে? হজম শক্তি বেড়ে যাবে, সূর্য শক্তি বেড়ে যাবে শরীরে, তখন আপনার এনার্জি বেশি থাকবে শরীরে। এটি আপনারা করতে পারেন। আর খাবার গ্রহণের ক্ষেত্রে সহজপাচ্য খাবার যদি খেতে পারেন, তাহলে মেরুদণ্ডের যে ব্যথা, পিঠের ব্যথা এইগুলো থেকে মুক্তি পেতে পারেন। অনেকের নার্ভাস সিস্টেম উইকনেস আছে, তারা সূর্যভেদী প্রাণায়াম যদি করেন, তাহলে এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। যাদের কোমরের সমস্যা আছে, তারা এখানে এই মুদ্রাটা করতে পারেন। এই যে দেখুন আমি কিভাবে করলাম। সরি, এই যে এই মুদ্রাটা, ব্যাক মুদ্রা। ঠিক আছে? ব্যাক মুদ্রা হচ্ছে মাঝের আঙুল, এই যে দেখুন, মাঝের আঙুল এবং কনিষ্ঠ আঙুল। এই আঙুলগুলো দিয়ে ৩ টা আঙুল একত্র হবে এবং আঙুলগুলো কিন্তু সোজা থাকবে। যতটুকু সম্ভব, এটা কিন্তু কঠিন করা। একসাথে আপনারা ট্রাই করতে পারেন। দেখবেন করে যে এটা হচ্ছে আপনার আ কোমরের ব্যথার অনেক নিরাময় করতে পারে ইনস্ট্যান্টলি, এবং ২ হাতেই করবেন। ২ হাতেই কোমরের জন্য করবেন কিছু সময় ১০-১৫ মিনিট, উপকার পাবেন। আমি এটা প্রয়োগ করে দেখেছি, এজন্য আপনাদের এই পরামর্শ দিচ্ছি। আপনাদের অনেকেই আছেন, আপনাদের কোমরের সমস্যা আপনারা ভুগছেন, তো আপনারা এটা করে দেখুন, উপকার পাবেন। এরপরে বলবো শ্বাস। যদি মন অস্থির থাকে, শ্বাস ধীরে, ধীরে ছাড়ার চেষ্টা করবেন। ১ম এই দম বন্ধ করে ফেলুন, তারপর আস্তে, আস্তে শ্বাস ছাড়ার চেষ্টা করুন। এরকম ৩ থেকে ৪ বার করলেই আপনি দেখবেন মন কন্ট্রোলে চলে এসেছে। এরপরে আ যদি মাথা গরম থাকে, শরীর গরম থাকে বা অস্থির লাগে, তাহলে আপনারা নাক দিয়ে শ্বাস নিবেন, ছাড়বেন মুখ দিয়ে। আস্তে, আস্তে মুখ দিয়ে ছাড়বেন। এভাবে ৫-৭ বার করলেই দেখবেন শরীর একেবারে ঠান্ডা হয়ে এসেছে, মন একেবারে নিয়ন্ত্রণে চলে এসেছে। এটি আপনারা করতে পারেন। আর আপনারা
অর্ধ মৎস্যেন্দ্রাসন, এটা আপনারা ইউটিউবে সার্চ দিলে পাবেন। অর্ধ মৎস্যেন্দ্রাসন এটি করতে পারেন। যাদের শরীর একটু স্লিম আছে তারা এটা করতে পারবেন। অর্ধ মৎস্যেন্দ্রাসন করলেও মেরুদণ্ডের বেশ উপকার পাওয়া যায়। এটি আপনারা করতে পারেন। তো আমি এই সংক্রান্ত পরামর্শ দিলাম, আর পরামর্শ দেব মোবাইল নাম্বারের বিষয়ে, যে আপনারা চেষ্টা করবেন, যেহেতু আপনাদের চন্দ্রের নক্ষত্র, আপনারা চেষ্টা করবেন আপনাদের মোবাইল নাম্বারের শেষে ১ সংখ্যাটা অথবা ৩ সংখ্যাটা রাখার জন্য। তাহলে আপনাদের জীবনের গতি বেড়ে যাবে, আপনারা লিডিংয়ে থাকবেন এবং অর্থ সংক্রান্ত কখনো কোনো সমস্যায় পড়বেন না। আমি কিছু নাম্বার বলছি, যে নাম্বার যদি আপনার ফোন নাম্বারের ভিতরে থাকে তাহলে ফোন নাম্বার যেটি আছে এটি থাকবে, কিন্তু নতুন নাম্বার নেওয়ার চেষ্টা করবেন এবং নতুন নাম্বারটা সবসময় ইউজ করার চেষ্টা করবেন। তাহলে আপনার ভালো ফল পাবেন। তো দেখে নেন আপনাদের মোবাইল নাম্বারের ভিতরে আমি যে নাম্বারগুলো এখন বলবো এই পেয়ারগুলো আছে কিনা। এগুলো নেগেটিভ পেয়ার, এগুলো থাকলে মোবাইল নাম্বার নেগেটিভ হিসেবে বিবেচিত হবে। আমি বলছি, আপনারা মনোযোগ দিয়ে একটু শুনুন। ১৭, ১৮, ২৪, ২৫, ২৮, ৩৪, ৩৮, ৪২, ৪৩, ৪৪, ৪৫, ৪৬, ৪৭, ৪৮, ৪৯, ৫২, ৫৪, ৫৭, ৫৯, ৬১, ৬২, ৬৩, ৬৪, ৭৭, ৭১, ৭২, ৭৪, ৭৫, ৭৮, ৭৮, ৭৯, ৮১, ৮২, ৮৪, ৮৭, ৮৮, ৮৯, ৯৪, ৯৬, ৯৭ এবং ৯৮। তো এই সংখ্যাগুলো যদি আপনার মোবাইল নাম্বারের ভিতরে পাশাপাশি থাকে তাহলে বুঝবেন আপনার মোবাইল নাম্বারটা নেগেটিভের মাত্রা বেশি। যত বেশি থাকবে তত বেশি নেগেটিভ হবে। তো আমি যতটুকু পরামর্শ দিলাম এই পরামর্শ যদি আপনারা কাজে লাগান আপনাদের যথেষ্ট উপকার হবে। আপনাদের যদি কখনো দুর্বল ফিল হয়, এনার্জিলেস ফিল হয়, আপনারা আমার মতো লাল রঙের পোশাক ব্যবহার করবেন, এনার্জি পাবেন। তো আমি আজকের আলোচনা এখানেই শেষ করছি। আপনাদের ভিউয়ের সংখ্যা যদি বেশি হয় সামনে আপনারা আবারও তাড়াতাড়ি ভিডিও পাবেন। সবাই ভালো থাকবেন। আমি আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।